প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির লালমাটি আর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। মেসের মধ্যে আমগো মতন কামলা টামলারা থাকে। তবে মিন্টু ভাই, তোমাকে দেখে কিন্তু একদম বোঝাই যায় না যে তুমি মেসে থাকো। তাহলে কি মনে হয় কি আমি মেসে থাকি না, আমি 5 স্টারে থাকি? বাইরের কোথাকার কোন ছেলে হুটহাট বাসার মধ্যে আসছে, হুটহাট মন চাচ্ছে ছাদে চলে যাচ্ছে। ওমা, কোনো বিধি নিষেধ কিচ্ছু নেই। তুই মিন্টুর কথা বলছিস? আরে ও আমাদের ফ্যামিলির সাথে খুবই অ্যাটাচ। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফুল ইসলাম মিঠু। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, খুবই ভালো লাগছে। গান তো শুনবই, তবে শুনি যে এখন বর্তমান ব্যস্ততাটা আসলে কি নিয়ে, গান কি ঘিরে আছে? প্রথমত প্রোগ্রাম, যেটা হাউস প্রোগ্রাম বলো, কোনো ইনডোরে যে প্রোগ্রামগুলো হয়, আমার তো ওপেন কনসার্ট হয় না। হ্যাঁ, আমার ইনডোর বেসিক যে প্রোগ্রামগুলো হয় ওটা নিয়ে থাকি। আর আমি কম্পোজিশন করি আমার নিজের গাওয়ার জন্য, যে কম্পোজিশন ওটা নিয়ে ব্যস্ত থাকি। আমি লিরিক্স পাচ্ছি দেশের যারা বেশ প্রফেশনাল না, বাট ভালো লিখতে পারে, কিংবা তারা যথেষ্ট, মানে যাদের লেখার মধ্যে আসলে গভীরতা, হ্যাঁ গভীরতা আছে এবং ডেপথ আছে। পড়াশোনা ভালো জানতে হয়। হ্যাঁ, একটা যে বিষয় যে আমরা মনে করি যে একটা ভালো লিখতে গেলে ভালো পড়াশোনাও জানতে হয় অবশ্যই। হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা আপনাকে দেখেছি মিঠু ভাই, যে যারা খুব নোন লিরিসিস্ট, শুধুমাত্র তাদের ক্ষেত্রে যে আপনি কাজ করেন এমন না, যারা নতুন লিখছেন এবং ভালো লিখছেন তাদেরকেও কিন্তু আপনি অনেক বেশি এনকারেজ করেন। হ্যাঁ অবশ্যই, সেগুলো আমি সেই সময় করেছি, এখনো যাচ্ছি। আর কয়েকজন আছে কবি যারা, আর আমার যারা ইদানিং যারা গান লিখেছে 3জনই বুয়েটের ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ার কিন্তু তারা গান লিখছেন, অদ্ভুত একটা ব্যাপার। এটা অনেক বড় মজার ব্যাপার। কখনো কি এমন হচ্ছে যে আপনার নিজের লিখতে ইচ্ছে করেছে? আমি লিখেছি। আমি তো সাজেস্ট করি। আর কোনো অন্তমিলে কোনো সমস্যা হলে, কোথাও ওয়ার্ডের যদি ওরকম কোনো কিছু দেখি যে অনেক বেশি ওয়াইড, বা এটা যায় না, এটা এই লিরিক্সটার মধ্যে এরকম ওয়ার্ডগুলো যায় না, সেগুলোকে আমি চেঞ্জ করাই, আমি নিজে বসাই। কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন সব সময়, সেজন্য হয়তো কাজ কিছুটা কম হলেও সেই জায়গাটা আপনি কম্প্রোমাইজ করেছেন অলওয়েজ। তো সেই ক্ষেত্রে আপনার কখনো কাজ মানে আক্ষেপ কাজ করে কিনা, যে অনেকের তো আরো অনেক বেশি কাজ রয়েছে, সেক্ষেত্রে আপনার কখনো ছোটখাটো? আমি তো এরকম কখনো চিন্তাই করিনি। আর আমার মূল বিষয়টা হচ্ছে যে আমার ধ্যানটাকে বজায় রাখা। মানে আমার ধ্যানটাকে, আমার মুড যেটা, সেটাকে আমি ইনভলভ করে রাখি অলওয়েজ। সেটা ভালো কাজের জন্যই, মানে ভালো কিছুর জন্য, বন্ধুর জন্য তো ওই ধ্যানটা না আসলে, একদমই না। এবং গানকে আপনি আসলে প্রার্থনার মতন দেখেন, তো সুতরাং সেই জায়গাটাতে আক্ষেপ কাজ ওখানে আক্ষেপের কিছু নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে মানুষ বলে যে এত তাড়াতাড়ি এই নাম করে গেল, সে সময় আগে বলতো আমাকে, এই এত তাড়াতাড়ি নাম হয়ে গেল ওর এটা। বাট আমার তখন ওই সময়
খারাপ লাগতো, কিন্তু আমি কখনো এখান থেকে ব্যাক করিনি। মানে ডিপ্রাইভড হননি? না, হয়নি। কারণ হচ্ছে যে আমি জানি যে এই সমস্ত মুডি জিনিস যাদের জন্মগত রুচি আছে তারা এটা রিসিভ করবে। আরেকটা বিষয় হচ্ছে সমালোচনা কিন্তু একদিক থেকে ভালো মিঠু ভাই, কারণ কি যে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে তার মানে আপনি তো আসলে কাজ করছেন বলেই সমালোচনা হচ্ছে। আমরা আরো অনেক গল্প করব, কিন্তু একটি গান শুনি। কোন গানটি শোনাচ্ছেন? হ্যাঁ, সুরঞ্জন তরফদার। এটা আমি এখনো মানে ইউটিউবে বা আমার পেজে এখনো দিই নাই, গানটা ছাড়ি নাই, আপলোড দিব হয়তো অনেক পরে, বাট আমি আজকে একটু শুনিয়ে দিই। তার মানে আনরিলিজড সং? আনরিলিজড সং আমি এখনই একটু শোনাই। তুমি তুমি এসেছিলে খেলার ছলে আমার খেলা ঘরে, তুমি এসেছিলে খেলার ছলে আমার খেলা ঘরে, চলে গেছো হায় কাঁদি আমার, আবার ক্ষণ পরে তুমি এসেছিলে খেলার ছলে আমার খেলা ঘরে, তুমি হৃদয়। অন্তরটা মেলোডি, খুবই মুডি। হৃদয় ভাঙার এ কোন খেলায় এত কাছে এসে কাঙ্গাল করে চলে গেছো নকল ভালোবেসে, সেই বিদায়েরও স্মৃতি আমায় নিঃশেষ করে, তুমি এসেছিলে খেলার ছলে আমার খেলা ঘরে, তুমি। গানের কথাগুলো যেমন সুন্দর, আর আপনার গায়কের যে একটা অদ্ভুত ব্যাপার সেটা তো আছেই। আমার সুরের ব্যাপারটা বলো, সুরটা কেমন করেছে? অসাধারণ, অসাধারণ হচ্ছে। আসলে আমার নকল ভালোবেসে যখন সেই জায়গাটা বলছিলেন অদ্ভুত সুন্দর লাগছিল। হ্যাঁ, একটু আসলে ওই নোটেশনের ব্যাপার আছে, নোটগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো তো আমি বড় বড় ওস্তাদের গান শুনে এতটুকু আমি জেনেছি। এখন কম্পোজিশন করতে গেলে এটা চলে আসে, এটা কিন্তু অভিজ্ঞতার আলোকে যে শুনছি গাচ্ছি এত বছর। এবং আপনি তো যে শাস্ত্রীয় সঙ্গীত বা কিংবা গজল আঙ্গিকের যে গানগুলো, সেই ঢংটা তো আপনার গায়কের মধ্যে আছে। একটু যদি শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চাই মিঠু ভাই, সেই সময়টাতে আসলে আপনার রাজশাহীতে বড় হওয়া, এবং আমরা তো জানি যে রাজশাহী মানেই আসলে সাংস্কৃতিক পরিবেশ, যে আবহ, সেটা একটা মানুষের শিল্পী হবার জন্য অনেক বেশি উৎসাহিত করে। ছিল কেমন ছিল সেই সময়টা? খুব ভালো ছিল। আমাদের চর্চাটা রাজশাহীতে তখন খুব তুমুল চলতো। যেমন কম্পিটিশন ছিল, যেমন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, ওখানে একটা বড় দিকপাল। তারপরে ওস্তাদ রবিউল হোসেন, আমি যারও স্টুডেন্ট ছিলাম, উনি ক্লাসিক্যালে ওখানে খুব নাম করা, এবং তাদের দুটো স্কুল খুব পপুলার এবং খুব দারুণ কম্পিটিশান। ওস্তাদ রবিউল হোসেন তো পুরোপুরি ক্লাসিক্যাল বেজ। তো আমি শিখতাম মুজিবুর রহমান সাহেবের, আমার এলাকায় মুজিবুর রহমান আমার ওস্তাদের নাম। তো উনি রবীন্দ্রসঙ্গীত, গণসঙ্গীত, ক্লাসিক্যালও উনি ভালো জানতেন। ওনার কাছে কিছু রাগরাগিনী শেখার পর উনি আমাকে বললো যে তুমি ওস্তাদ রবিউল হোসেনের কাছে চলে যাও, আচ্ছা তোমাকে আমি একটা চিঠি পাঠিয়ে দেয়। আমাকে একটা চিঠি লিখে দিল, আমি গিয়ে দিলাম। তো ওস্তাদজি তো খুব খুশি, ও বন্ধু মানুষ, মানে আমার ওস্তাদজি মুজিবুর রহমান সাহেব তার খুব ঘনিষ্ঠ বন্ধু। তারপর আমার পরিচয় দিলাম, আমার বড় মামা ডক্টর মুজাহিদ, আবার রাজশাহী ভার্সিটির তখন প্রফেসর। আচ্ছা, তো ওনাকে খুব ভালো মতো চেনে, খুব কালচারাল মাইন্ডেড ছিলেন। তো আমার ওস্তাদজি আবার ওখানে চাকরি করতো রাজশাহী ভার্সিটিতে, যার ফলে আমার বড় মামাকে খুব ভালো মতো চেনে, খুবই অনার করে তাকে। তো এটা শোনার পরে আরো খুশি হলো। তারপর তো আমার গান শুনে তারপরে উনি
এবং সাংস্কৃতিক চর্চার ব্যাপারটা অনেকটা আপনার নানা বাড়ি বা মামা খালা হ্যাঁ, তাদের এটাই থেকে অনুপ্রাণিত হয়ে বেশি আপনার ছিলাম। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। প্রথম কবে হারমোনিয়াম হাতে তুলেছিলেন সেটা কি মনে আছে? হারমোনিয়ামটা কত আসলে বছর অনেক বয়সে? পরে, বাট আমি তার আগে থেকে গান গাইতাম। আমাদের আচ্ছা, ঘরে আমার মামার হারমোনিয়াম ছাড়াই হারমোনিয়াম ছাড়া আমার মামার ঘরে ছিলাম, কিন্তু ভয়ে কখনো মামার হারমোনিয়াম ছুতাম না, আচ্ছা, ধরে দেখতাম না। যদি আমার মামাকে আমার আম্মাই হারমোনিয়াম কিনে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু এই হারমোনিয়াম আমি মামা এত বেশি মানে ভয় পেতাম আমাকে, কারণ ফ্রিডম ফাইটার ছিল, তারপরে এই এলাকায় মানে শ্রদ্ধার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা, হয়তো, ফ্রিডম হ্যাঁ। ফাইটার ছিল এবং খুব মানে এলাকায় শাসন করতো সবকে। তো শাসন করার জায়গায় তো ভাগি না আমি, তারপরে মানে ওই আমরা তার রুমে গিয়ে যে হারমোনিয়ামটা ধরবে এই সাহস কখনোই ছিল না। আচ্ছা, তো অনেক পরে আমি আমার খালাম্মা হেনা খালা আমার যেটা সায়রা খালা আসল নাম, তো উনি আমাকে একটা হারমোনিয়াম কিনে দিল। তো হারমোনিয়ামটা আমার ভালো লেগেছিল, একটা বাসাতে বাজিয়ে আমি গান গাচ্ছিলাম। তো ওখানে যে ওকেও খালা ডেকেছি, আমি ডেকেছিলাম ওনাকে। তো উনি আমার গান শুনে এত মুগ্ধ হলো, বলে যে তুমি হারমোনিয়াম নিয়ে যাও। আচ্ছা, তা আমরা কত দাম দিব, যে আরে দাম ব্যাপার পরে, তুমি নিয়ে যাও। তাই অনলি তখন আমি আমার মনে আছে 1300 টাকা দিয়েছিলাম। আচ্ছা, সেই একটা সময়। হারমোনিয়ামের হ্যাঁ, দাম। কিন্তু কিন্তু সেই সময় 1300 টাকা কিন্তু অনেক দাম ছিল, কিন্তু ওইটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম হলো, ওটা অনেক দাম ছিল তখন। অনেক সেই হারমোনিয়াম যতীন কোম্পানি, সেই ওটা এখন সেই হারমোনিয়ামটা কি আছে এখনো আছে, তখনই ওইটার বয়স ছিল প্রায় 20 বছর। আচ্ছা, হারমোনিয়াম ছাড়া আর কি কি বাজাতে পারেন মিঠু ভাই আপনি? আমি আসলে আমার বেসিকটাই হচ্ছে হারমোনিয়াম। হ্যাঁ, হারমোনিয়াম, কিবোর্ড, এগুলো তো আমি কম্পোজিশন করবার জন্য হ্যাঁ, তো এগুলো হারমোনিয়াম লাগে। বাজাতে পারলে কিবোর্ডটা ন্যাচারালি এমনি বাজানো যায়। আমি কিবোর্ডে আমি একটা অনেক বড় একটা ইন্টারলুড বাজিয়েছিলাম আমার গানে, আচ্ছা, সেই আরো 27 বছর আগে। হ্যাঁ। সেটা আপনি যখন কোনো গজল আঙ্গিকের গান গেয়ে থাকেন তখন আসলে কোন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আপনি রাখেন? সেখানে বেসিক থাকে তোমার তবলা, আচ্ছা, অ্যাকোস্টিক গিটার, তারপরে সন্তুর থাকে, তারপরে পিয়ানো থাকে, আর হারমোনিয়াম থাকে। এইগুলো হচ্ছে আমার বেস। আর যদি কোনো একটা ভালো সারেঙ্গি তো পাওয়া যায় না আমাদের দেশে, তেমন আমি যেটা চাই আর ওরকম একটা সারেঙ্গি পেলে ভালো হয়। আচ্ছা, একটি গজল শুনবো এখন আমরা? হ্যাঁ, শুনতে আপনাকে পারেন। পেয়েছি, আর একটি গজল শোনা হবে না, হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। অপূর্ণতা থেকে যায়। নিশ্চয়ই। ওস্তাদ জি মেহেদী হাসানের গাওয়া খুব বিখ্যাত ফিল্মি গজল। रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। दिन ब दिन बढ़ते गए इसे हुस्न की रानाया, दिन ब दिन बढ़ते गए, दिन ब दिन बढ़ते गए इसे हुस्न की रानाया। पहले गुल फिर गुल बदन, पहले गुल फिर गुल बदन, फिर गुल बदामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। আহা, কি সুন্দর, কি অদ্ভুত একটা মানে মাদকতা ছেয়ে গেল মনে হলো। দেশে এবং দেশের বাইরে অনেক জায়গাতে শো করা হচ্ছে মিঠু ভাই আপনার। না, এতটা আমি করিনি, বাইরে যতটা করার কথা ছিল। আসলে আমি তো সলো প্রোগ্রাম করে থাকি, তো সলো অ্যারেঞ্জমেন্টটা খুব কম করতে পারে যারা আয়োজক, ওরা গ্রুপ সহ নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি সলো একবার দুবার যেখানে গেছি আর কি, আমেরিকা গেছি, মানে নিউ ইয়র্কে গেছি,
তারপরে দুবাই টুবাই এইগুলোর ভিতরে। বাট এবারে আমার একটা প্ল্যান, মানে আগস্টে বোধহয় সম্ভবত ইউরোপে আমি যাচ্ছি। তো 1 মাসের জন্য ইউরোপে যাচ্ছি, কয়েকটা দেশে। এখন পর্যন্ত আপনার প্রকাশিত মৌলিক গানের সংখ্যা কতগুলো? অনেকগুলাই হবে, প্রায় 150-200 তো হবে। মানে এইগুলো কি কখনো এরকম মনে হচ্ছে যে এই 150-200 গান আর্কাইভ করে রাখা, এই বিষয়টা কি কখনো কাজ করেছে কিনা? যেমন ধরো যে যেগুলো পপুলার হয়েছে সে 90-র পরে, 90-র দশকে, 2000 পরে, এখন অবধি যেটা করছি এটা সমন্বয় একটা টোটালগুলাকে একসাথে কয়েকদিন যাবত আমি প্ল্যান আছে যে রেকর্ড করে এগুলাকে আলাদা আলাদা করে, ধরো একটা অ্যালবাম 10টা, একটা অ্যালবামে 10টা, এরকম করে করে এরকম 5-7টা অ্যালবাম আলাদা করে রেখে যাব। আগের যেগুলো আছে এগুলো তো অ্যালবাম আকারে অনেক জায়গাতেই আছে, ইউটিউবে আছে, এগুলো তো আছে, কোম্পানিরা ছেড়েছে তাদের ওখানে আছে। আর আমার প্ল্যানটা হচ্ছে এরকম সবগুলোকে আমি আবার পুনরায় নতুন করে আবার নিয়ে আসা বা উপস্থাপন করা। আমি লাইভলি গাইবো, ওটা রেকর্ড হবে। আর ওটা আমার আর লাইভ টেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে, আমার অডিয়েন্সেরা এটাই চাই। আমি লাইভে যে ঢংটা দিচ্ছি ওটা আসলে ওই ট্র্যাক দিয়ে হয় না, ট্র্যাক দিয়ে ওটা হয় না। যেমন যেমন ট্র্যাক দিয়ে হবে না। যেমন ধরো আমি এখন গাচ্ছি তোমার চোখে চাইলে আমি অন্ধ হয়ে যা, আয় তোমার চোখে চাইলে আমি অন্ধ হয়ে যায়, আমি মনের কথা বলতে গেলে বন্ধ হয়ে যায়, তোমার চোখে চাইলে আমি অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। বাহ, এটা আলাদা গলার যে কারুকাজটা, অনেক কিছু করা আমার বসে লাইভলি গাওয়া। বাট ওই ইনস্ট্রুমেন্ট নিয়ে ট্র্যাক হলে আর হয় না আমার। আচ্ছা, ট্র্যাক দিলে আর তখন আমার ওই যে কেমন যেন একটা বাইন্ডিং এর মধ্যে পড়ে, বাইন্ডিং দিয়ে কখনো কোনো মানে কোনো পারফরমেন্স হয় না। পারফরমেন্স খোলা হতে হবে, ফ্রি হতে হবে, লাইভলি হতে হবে। সামনে অডিয়েন্স থাকলে মনে হয় মুডটাও আরো বেশি ভালো হয়। যদি ওরকম সমাজদার কিছু ভালো অডিয়েন্স থাকে তাহলে তো আমার গায়কী পুরো চেঞ্জ হয়ে যায়। ব্যক্তি মানুষ হিসেবে মিঠু ভাই আপনি কি খুব অভিমানী? ও অনেক বেশি। আচ্ছা, মানে শিল্পীরা মনে একটু অভিমানী হয়। আমি আর কে জানি না, আমি একটু বেশি। অনেক জায়গা থেকে একটুর জন্য হয়তো সরে চলে গেছি। দেখে অনেকে ভুল বুঝেছি আমাকে। ধরো যে আমি একটা কাজ করেছি, আমার ওখানে কোনো দোষ নাই, কিন্তু আমার রাশিটা এরকম হয়তো, বা আমার ইয়েটাই এরকম, লাইফটা আমার ওই টাইমগুলা কেউ হয়তো অকারণে ভুল বুঝে গেছে। আবার দেখা গেল 20 বছর পর ও ভুল ভেঙেছে, তখন আমাকে আর পাইনি, আমার সাথে কাজ করতে পারে, তখন দূরত্বটা তৈরি হয়ে গেছে, অনেক দূরত্ব আগে হয়ে গেছে। এরকম অনেকের সাথে হয়েছে। পরবর্তী ভুল বুঝে খুব ওরা আফসোস করেছে যে না না না, ওটা একেবারে খুব সরল মানুষ, ভালো মানুষ, কিন্তু অযথা ভুল বুঝেছিলাম। এতগুলো বছরের সঙ্গীত জীবনে কোনো আক্ষেপ আছে কি মিঠু ভাই? আক্ষেপ, দেখো আক্ষেপ তো অনেক কিছুই থাকে, তো ওই আক্ষেপটাকে আমি কখনো ধরি না, গুরুত্ব দেন না, আমি কখনোই দিই না। কারণ এই আক্ষেপ তো থাকবে মানুষের জীবনে। তবে আমি যা চেয়েছি যে ভালো শ্রোতাদের কিছু আমি শোনাবো, সেটা শুনে যাচ্ছে এবং সাড়াও পেয়েছি, অনেক বেশি সাড়া পেয়েছি। আমাদের দেশ অনুযায়ী যে রুচির ব্যাপারটা, দেখো কি ধরনের গান মার্কেটে আসে, কি ধরনের গানগুলো পপুলার হয়, কিছুদিনের জন্য অবশ্য পপুলার হয়, শ্রোতার আমার যেটাকে আমজনতা, তারা আসলে মানে কোন দিকে তারা আসলে, তারা রুচিবোধের মধ্যে যে একটা অস্থিরতা, সেটার প্রভাব পড়ে শিল্পীদের উপরে। তো তারা কোন লেভেলে গান শুনছে, কোন লেভেলের গানগুলো শুনে, সেটাকে আমি হিসাব করতে গেলে আমি যতটুকু আমি দিয়েছি সেমি ক্লাসিক্যাল বা একদম সুরের গান, সেগুলোকে যে ওর মধ্যে থেকে যে কিছু মানুষ যে আমাকে নিয়েছে, এটাই আমি কিন্তু অনেক বেশি কৃতজ্ঞতা, আমি এটা অনেক বেশি পাওয়া আমার কাছে মনে হয়। ওই জায়গাটা থেকে কিছু মানুষ যে আমাকে
এইভাবে রিসিভ করেছে। প্রাপ্তির জায়গাটা আরো অনেক বেশি পূর্ণ হয়ে উঠুক মিঠু ভাই, আমরা এটাই প্রত্যাশা করি। আর আপনি সবসময় শুদ্ধ সঙ্গীতের সাথে থেকেছেন। এই পথযাত্রাটা এতটা সহজ ছিল না, খুব কঠিন ছিল, কিন্তু তারপরও যে এতগুলো বছর ধরে আপনি এই পথে একেবারে অনড় থেকেছেন, সেই জায়গা থেকে আসলে আমাদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা, শুভকামনা। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আপনি সময় দিয়েছেন। সর্বশেষে আরো একটি গান শুনবো আপনার কাছে। শিওর। আমি লাস্ট একটা কম্পোজিশন আমি একটু শোনাচ্ছি। ঠিক আছে, শুনি। এটা হচ্ছে কবি শাহিন হাসানের লেখা, উনিও জার্মানে থাকে। ওনারই এই কবিতাকে আমি সুরারোপ করেছি, বেশ কয়েকটা ওনার ভালো ভালো লিরিক্স আছে, যেমন এর মধ্যে তুমি তুমি বৃষ্টি হয়ে প্রেমে বেঁধেছিলে, সেই বৃষ্টিতে ভিজে আমি জ্বলে মরে যাই। তুমি বৃষ্টি হয়ে প্রেমে বেঁধেছিলে, সেই বৃষ্টিতে ভিজে আমি জ্বলে মরে যাই। তুমি দিয়েছিলে খোপা খুলে কত যে উড়াল প্রজাপতি, সেই প্রজাপতিরা এখন থাকে আমার হৃদয় কবিতায়। বলো ভালোবাসা হারালে ভালো কি থাকা যায়? তুমি বৃষ্টি হয়ে প্রেমে বেঁধেছিলে, সে বৃষ্টিতে ভিজে আমি জ্বলে মরে যাই। তুমি বৃষ্টি হয়ে। শুধুই মুগ্ধতা। অনেক অনেক ধন্যবাদ মিঠু ভাই। তোমাকে ধন্যবাদ। আর এনটিভি আমাকে মাঝে মাঝে নিয়ে আসে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।